তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই ভালো আছেন। তো তোমাদের কাছে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো আজকের আমাদের মূল বিষয়টি হলো যে তোমাদের ইতিহাসের অল সিলেবাস তোমাদেরকে যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য, এবং বিশেষ করে এখন সামনে পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কেপি কনস্টেবলের। তো তোমরা যদি আমার ইতিহাসের যদি ভিডিওগুলো পরপর আমি প্রতিদিন একটা চ্যাপ্টার করে আলোচনা করব, তো যদি তোমরা প্রতিদিন যদি তোমরা একটা চ্যাপ্টার করে তোমরা যদি আমাকে 30 মিনিট সময় দিও, তাহলে তোমাদের পুরো ইতিহাসটি আমি খুব জোর 20 দিনের মধ্যে আমি শেষ করে দেব। এবং তোমরা যদি 20 দিন আধা ঘন্টা করে সময় দিও, তাহলে তোমাদের ইতিহাসের পুরো সিলেবাসটা একদম তোমাদের পাকাপোক্ত হয়ে যাবে। এবং তোমাদের যে 5 নাম্বার ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ইতিহাসের যে 5 নাম্বারটা আসবে, সেই 5 নাম্বারটা তোমরা মোটেও তোমাদের ভুল হবে না, এবং তোমরা 5 নাম্বারটা সহজে তুলতে পারবে। তো এর জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রতিদিন মনোযোগ সহকারে শুনবে, এটাই তোমাদেরকে প্রথমে বলে দিচ্ছি। আর যদি তোমরা মনোযোগ সহকারে না দেখো, তাহলে কিছু করার নেই। আর আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যে যেগুলো আমি পড়াবো সেগুলো বাদ দিয়ে তোমাদের ইতিহাসে একটাও প্রশ্ন আসবে না। তো কি কি সিলেবাসে রয়েছে তোমাদের ইতিহাসে, সেটা একবার বিস্তারিতভাবে জানিয়ে দিই, তারপরে আমি পড়াতে শুরু করব। তো তার আগে আরেকটা কথা বলে রাখি বন্ধু, যে তোমাদের ভয়েসে প্রবলেম হতে পারে। তো প্রবলেমটা কিছুদিন হতে পারে, কারণ আমি বাড়িতে তো পড়াচ্ছি, তো আমার ফ্যানের আওয়াজ তোমাদের আসতে পারে, কিন্তু কিছুদিন এই ভয়েস প্রবলেমটা হবে। তারপরে আমি একটা মাইক কেনার চেষ্টা করছি, এবং আমি তাড়াতাড়ি এটা ঠিক করার চেষ্টা করছি। তো যতদিন পর্যন্ত মাইক কেনা হচ্ছে না, ততদিন পর্যন্ত এইভাবেটুকু অ্যাডজাস্ট করে নেবে। তো প্রথমে তোমাদের ইতিহাসের সিলেবাসে রয়েছে সিন্ধু ঘাটি সভ্যতা, তারপরে রয়েছে বৈদিক সভ্যতা, তারপরে রয়েছে জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, তারপরে রয়েছে মহাজনপদ এবং মগধ সাম্রাজ্য, তারপরে রয়েছে বিদেশি আক্রমণ। বিদেশি আক্রমণের মধ্যে রয়েছে ইউনানি, শক, কুষাণ, হুন, সমস্ত বংশ নিয়ে আমি আলোচনা করব বিস্তারিতভাবে। তারপরে রয়েছে গুপ্ত সাম্রাজ্য এবং বর্ধন বংশ, তারপরে রয়েছে আরবি এবং তুর্কি আক্রমণ, তারপরে রয়েছে দিল্লি সন্তলন, তারপরে মুঘল বংশ, ভারতের ইউরোপীয় কোম্পানির আগমন, মারাঠা সাম্রাজ্য এবং শিখ সম্প্রদায়। তোমরা চাইলে এগুলো নোট করে নিতে পারো। এগুলো প্রতিটি চ্যাপ্টার আমি বিস্তারিতভাবে তোমাদেরকে এক এক করে কেমনভাবে প্রশ্ন আসবে, কি হয়েছে, সমস্ত বিস্তারিতভাবে আমি তোমাদেরকে জানাবো। তারপরে রয়েছে মারাঠা সাম্রাজ্য এবং শিখ সম্প্রদায়, তারপরে রয়েছে 1857 ক্রান্তি, এটা করেছিল মঙ্গল পাণ্ডে, সমস্ত জানাবো বিস্তারিতভাবে। সংস্থা, তারপরে রয়েছে কংগ্রেসের স্থাপনা এবং অধিবেশন, তারপরে রয়েছে রাষ্ট্রীয় আন্দোলনের ঘটনা, তারপরে রয়েছে মহাত্মা গান্ধীর যোগদান, তারপরে শেষে রয়েছে ইংরেজ গভর্নর। তো এগুলো প্রতিটি মোটামুটি 15টি চ্যাপ্টার আছে। তো 15টি চ্যাপ্টার আমি বিস্তারিতভাবে তোমাদের মোটামুটি আমি 20 দিন সময় নেব। 20 দিনের মধ্যে আমি তোমাদের ইতিহাসটি একদম পাকাপোক্ত করে ছাড়বো, এবং তোমাদের যে কোনো তোমরা কম্পিটিটিভ এক্সামে বসবে, তোমাদের ইতিহাসের এর বাইরে একটাও প্রশ্ন আসবে না, এটা গ্যারেন্টি। আর তোমরা কিন্তু মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে বিষয়টি হচ্ছে ইতিহাস। তো ইতিহাসের পরিভাষা কি? তো এই নোটসটা আছে আমার একদম হাতে লেখা নোটস, এবং আমি নিজে ভালোভাবে বুঝেছি, তারপরে আমি এই নোটসটা লিখেছি। নোটসটা লেখার পরে আমি তোমাদেরকে আজ থেকে ইতিহাসের একটা নতুন ব্যাচ বলতে পারো, ব্যাচ শুরু করেছি। তো এই ব্যাচটা তোমরা যদি পড়ে নিও, তাহলে তোমাদের অতি অবশ্যই তোমরা যে কোনো পরীক্ষায় ইতিহাসে একটি ভালো নাম্বার বা স্কোয়ার করতে পারবে। তো ইতিহাসের পরিভাষা হচ্ছে অতীতের জ্ঞান, মানে অতীতের যে জ্ঞানটা আমরা অর্জন করি তাকে ইতিহাস বলা হয়ে থাকে। ইতিহাসের জনককে, ইতিহাসের জনক তোমরা সকলেই জানো যে হেরোডোটাস। তিনি একটা গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থটির নাম হচ্ছে হিস্টোরিকা। এরপরে আমরা যদি বলতে চাই যে ভারতের ইতিহাসের জনককে, তো ভারতের ইতিহাসের জনক হচ্ছে মহর্ষি বেদব্যাস। মহর্ষি বেদব্যাসে অনেকগুলো গ্রন্থ লিখেছে, তার মধ্যে দুটো অন্যতম গ্রন্থ হলো মহাভারত এবং ভগবদ্গীতা।
মহাভারতের যদি প্রাচীন নাম তোমাদের প্রশ্ন এসে থাকে, তো মহাভারতের প্রাচীন নাম হচ্ছে জয় সংহিতা। মহাভারতে 1,00,000 শ্লোক আছে এবং বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থ হলো মহাভারত। ভারতের নয়, বিশ্বের সবচেয়ে বড় গ্রন্থ। তো এটা হচ্ছে আমাদের ইতিহাসের বেসিক জ্ঞান। এগুলোর থেকেও প্রশ্ন এসে থাকে। আমাদেরকে পার্ট বাই পার্ট একটা প্রশ্ন যাতে তোমাদের ছাড়া না হয় সেই রকমভাবে তোমাদেরকে ইতিহাসটা পড়াবো। তারপরে ইতিহাসকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে প্রাচীন ইতিহাসের কাল, তারপরে হচ্ছে মধ্য ঐতিহাসিক কাল, তারপরে হচ্ছে আধুনিক ঐতিহাসিক কাল। প্রাচীন ঐতিহাসিক কালটা কি বলছে? এটা হচ্ছে পাষাণকাল বা অসাক্ষরতা কাল। সেই সময়ের মানুষ কোনো লেখাপড়া বা সেরকম কিছু জানতো না, এমনি শিকার করতো, ফলমূল খেত, সঙ্গে সঙ্গে থাকতো, এসব। তারপরে মধ্য ঐতিহাসিক কাল। মধ্য ঐতিহাসিক কালে কি হয়েছে যে কাঁসা বা তাম্বা যুগীন কাল বলে, যেমন কাঁসা বা তাম্বার আবিষ্কার হয়েছিল। লিখিত স্বাক্ষরও পাওয়া গেছে, কিন্তু সেগুলো অপঠনীয়। লিপিটা যেমন আমরা বাংলা ভাষায় লেখা আছে, এটা আমরা পড়তে পারছি, সেরকম কোনো বোঝা যাচ্ছিল না বা পড়া যাচ্ছিল না এরকম, কিন্তু সাক্ষরতা পাওয়া গেছে। এরপরে হচ্ছে আধুনিক ঐতিহাসিক কাল। আধুনিক ঐতিহাসিক কালটা কি হচ্ছে? এটা হচ্ছে লৌহযুগ কাল। লিখিত স্বাক্ষর পাওয়া গেছে এবং পঠনীয়। আধুনিক ইতিহাসের কালকে লোহার আবিষ্কার হয়েছে এবং লিখিত স্বাক্ষর পাওয়া গেছে এবং স্বাক্ষরটা পঠনীয় বা পড়া গেছে। তো এই যে হচ্ছে ইতিহাস তিন প্রকার। তারপরে প্রথমে যেটা আমরা দেখলাম এখানে প্রাচীন ইতিহাসের কাল, সেটা প্রথমে প্রাচীন ইতিহাসের কাল শেষ করব। তারপরে প্রাচীন ইতিহাসের কালটা শেষ হয়ে যাবে, তারপরে মধ্য ঐতিহাসিক কালটা শুরু করব। তারপরে মধ্য ঐতিহাসিক কাল যখন শেষ হয়ে যাবে, তারপরে আধুনিক ঐতিহাসিক কাল শুরু করব। প্রতিটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি তোমাদের একদম পার্ট বাই পার্ট, প্রথমে প্রাচীন ইতিহাসের যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো প্রথমে শেষ করব, তারপরে মধ্য ইতিহাসের যত চ্যাপ্টার আছে সেগুলো শেষ করব, তারপরে আধুনিক ইতিহাসের যতগুলো চ্যাপ্টার আছে সেগুলো সমস্ত চ্যাপ্টার তোমাদের শেষ করব। তো পার্ট বাই পার্ট আমি পড়াবো। তো প্রথমে আমরা এবার শুরু করব প্রাচীন ইতিহাসের কাল। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ, প্রাচীন ইতিহাসের কালকে কি বলা হয়? পুরাপাষাণ কাল বা মধ্যপাষাণ কাল। 3 ভাগে ভাগ করা যায় প্রাচীন ইতিহাসের কালকে। একটা হচ্ছে পুরাপাষাণ কাল, 2 নম্বর মধ্যপাষাণ কাল এবং 3 নম্বর নবপাষাণ কাল। তো পুরাপাষাণ কালে কী করতো? তখন সবাই উলঙ্গ অবস্থায় থাকতো এবং শিকার করতো, সঙ্গে সঙ্গে থাকতো। কারণ কোনো পশু যদি কাউকে শিকার করে বা কেউ কাউকে মারে, এই কারণে ভয়ে থাকতো, সেই জন্য সঙ্গে সঙ্গে থাকতো, যাতে কারো উপর কোনো আক্রমণ যাতে না হয়, এবং পাথর ঠোকরে আগুন জ্বালাতো। মধ্যপাষাণকালে পশুপালন করতে শিখলো। প্রথম পশুপালন করেছিল কুকুরকে। তারপরে নবপাষাণকাল কী করতো? চাষবাস করতে শিখলো, স্থায়ী জীবনযাপন করতে শিখলো এবং পহিয়া আবিষ্কার করেছিল। মানুষের প্রথম বৈজ্ঞানিক আবিষ্কার হলো পহিয়া। এরপরে সবার থেকে প্রথম আমাদের যে সভ্যতাটা এসেছিল সেটা হচ্ছে সিন্ধু ঘাটি সভ্যতা। সিন্ধু ঘাটি সভ্যতার পরিচয় হয়েছিল 1826 সালে। 1826 বিসিতে বা ঈসা পূর্বে প্রথম চার্লস মেসন পেয়েছিল। 1856 ঈসা পূর্বে বাটন বায়ু লাহোরে রেলের পটরি বিছানার জন্য এখান থেকে ইটের উৎখনন করে। প্রথম সিন্ধু ঘাটি সভ্যতায় বায়ু লাহোরে রেলের পটরি বিছানার জন্য এখান থেকে ইটের উৎখনন করেছিল। পুরাতন বিভাগের জনককে লর্ড কনিংজম। তোমরা প্রতিটি যতগুলো আমি পড়াচ্ছি প্রতিটি পয়েন্ট তোমরা গুরুত্বপূর্ণভাবে শুনবে এবং এগুলো থেকে প্রশ্ন আসবে এবং এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। তাহলে এই সিন্ধু ঘাটি সভ্যতার নামকরণ করেন হরপ্পানগর এবং মহেঞ্জোদারো। হরপ্পানগর কোন নদীর ধারে আছে? রাবি নদীর ধারে আছে।
এবং মহেঞ্জোদারো কোন নদীর ধারে আছে? সিন্ধু নদীর ধারে আছে। 1924 সালে লন্ডনের বিকালি সমাচারপত্রে ঘোষণা করে সভ্যতার নাম রাখে সিন্ধু ঘাটি সভ্যতা। প্রচলিত নাম কি? হরপ্পা সভ্যতা। তো প্রচলিত নাম হচ্ছে হরপ্পা সভ্যতা, এবং 1924 সালে লন্ডনের বিকালে সমাচারপত্রে ঘোষণা করে সভ্যতাটার নাম সিন্ধু ঘাটি সভ্যতা রাখিয়েছিল। সিন্ধু ঘাটি সভ্যতার আকৃতি কেমন? ত্রিভুজ আকৃতি। কেমন? ত্রিভুজ আকৃতি। এবং সিন্ধু ঘাটি সভ্যতার কোন কোন দিকে কি আছে? তো সিন্ধু ঘাটি সভ্যতার উত্তর দিকে আছে মান্ডা। মান্ডা আছে চেনাব নদীর ধারে। জম্মু কাশ্মীরে আছে মান্ডা। পূর্বে আছে আলমগীরপুর, এটা আছে মেরঠে বা উত্তরপ্রদেশ। এটা আছে হিন্দন নদীর ধারে। দক্ষিণে আছে দেমাবাদ। দেমাবাদ আছে মহারাষ্ট্রে, পরবরা নদীর ধারে। আর পশ্চিমে আছে সুকানডেডোর। সুকানডেডোর আছে বুলিয়াস্তান পাকিস্তানে। এটা আছে দাসক নদীর ধারে। তারপরে কালক্রম। তো কালক্রম কি? সিন্ধু ঘাটি সভ্যতায় রেডিও কার্বন 14 আবিষ্কার হয়েছিল। নবীন বিশ্লেষণ পদ্ধতি। এটা চলেছিল 2300 খ্রিস্টপূর্ব থেকে 1750 খ্রিস্টপূর্ব পর্যন্ত। এরপরে লিপি। লিপি কেমনভাবে লিখত? লিপি ছিল ডান থেকে বাম। বুল ফ্রিদন লিপি, মানে লিপিটা পড়া যাবে না, মানে মানে যেমন একা বেঁকা এদিকে ওদিকে এরকমভাবে, মানে লিপিটা যে লিপিটা পড়া যায়নি সেটাকে বলছে বুস্ট ফ্রিদন লিপি। সর্পালিকার, মানে সাপের মতো দেখতে লিপিটা। এবার ভাবচিত্রাম্মক। ভাবচিত্রাম্মক মানে মানে দেখে কোনো ভাবতে পারবে না লিপিটা। এবং অজ্ঞাত, মানে লিপিটার কোনো মানে একটা জ্ঞাত নেই। অজ্ঞাত মানে লিপিটা কোনো ধরনের কোনোভাবে পড়া সম্ভব নয়, মানে আঁকা বাঁকা, এই ত্রিভুজের মতো বৃত্ত ওইরকমভাবে মানে কোনো পড়া যাচ্ছিল না। সিন্ধু ঘাটি সভ্যতাটা ছিল নগরীয় সভ্যতা বা শহরের সভ্যতা ছিল সিন্ধু ঘাটি সভ্যতাটা। বৈদিক সভ্যতাটা হচ্ছে গ্রামীণ সভ্যতা, কিন্তু সিন্ধু ঘাটি সভ্যতাটা কি? নগরীয় সভ্যতা। সিন্ধু ঘাটি সভ্যতাটা হচ্ছে কাঁসা বা তামা যুগীন সভ্যতা। সিন্ধু ঘাটি সভ্যতায় কাঁসা বা তামা যুগীন সভ্যতা বা কাঁসা বা তামার আবিষ্কার হয়েছিল। ব্যবসা কি ছিল? ব্যবসা ছিল বিজনেস বা ব্যাপার। তারা ব্যবসা করত, এই ব্যবসা করে তারা জীবনযাপন করত। প্রিয় জানোয়ার কি ছিল? প্রিয় জানোয়ার ছিল কুকুর। পবিত্র জানোয়ার কি ছিল? পবিত্র জানোয়ার ছিল এক শৃঙ্গ ষাঁড় বা বেল। হিন্দিতে বলে বেল এবং বাংলায় বলে এক শৃঙ্গ ষাঁড়। তো প্রথমে যে সিন্ধু ঘাটি সভ্যতায় প্রথম যে সভ্যতাটা এসেছিল সেই সভ্যতাটার নাম হচ্ছে হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার খোঁজকর্তাকে হরপ্পা সভ্যতার খোঁজকর্তা করেছিল 1921 খ্রিস্টপূর্বে রায় বাহাদুর দয়ারাম সাহানি। স্থিত কোথায়? মন্টগিরমা জেলা। মন্টগিরমা জেলা কোথায় আছে? পাঞ্জাব প্রান্ত পাক। এই হরপ্পা সভ্যতাটা কোন নদীর ধারে আছে? রাবি নদীর ধারে আছে। এরপরে উৎখননকর্তা কি? মধখবর রূপ বস্ত্র এবং মাটির মল হিরো। ভারতের প্রথম খোঁজা স্টোন। ভারতের সর্বপ্রথম খোঁজে ছিল কোন সভ্যতা? হরপ্পা সভ্যতা। যদি প্রশ্ন এসে থাকে ভারতের প্রথম খোঁজা স্টোনের নাম কি, তখন উত্তর হবে হরপ্পা সভ্যতা। একটি কবরস্থান পাওয়া গিয়েছিল। কবরস্থানটা নাম ছিল R37 এবং ছটা অন্নাগার পাওয়া গেছিল। সর্বাধিক অলঙ্কার পাওয়া গেছিল মোহর। সৈনা গয়নার মধ্যে সর্বাধিক অলঙ্কার আমরা হরপ্পা সভ্যতায় মোহর পাওয়া গেছিল। শেলকলি ধাতু নির্মিত। একটি মুদ্রায় স্ত্রীর গর্ভ থেকে বেরোবর গাছের অবশেষ। একটি মুদ্রা মানে একটি যে কোনো টাকা, যেমন আমাদের 1 টাকায় যেমন একটা আঙ্গুলের চিহ্ন থাকে, সেরকম একটি মুদ্রায় গর্ভ থেকে বেরোবর একটা গাছের অবশেষ পাওয়া গেছে। সেটা থেকে আমাদের প্রাকৃতি দেবীর পুজো করা হতো। সিন্ধু ঘাটি সভ্যতায় কোনো যেমন বৈদিক সভ্যতায় শিব ধর্ম বা কোনো ঠাকুরকে পুজো করা হতো, সেরকম সিন্ধু ঘাটি সভ্যতায় কোনো ঠাকুরকে পুজো করা হতো না। সিন্ধু ঘাটি সভ্যতায়
প্রাকৃতিক দেবীর পূজা করা হতো, বা গাছপালা পশু পাখি এসবের পুজো করা হতো, কোনো দেবতার পূজা করা হতো না। এরপরে চলে এলো মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কি? মহেঞ্জোদারো হচ্ছে মাটির টিলা আছে, মাটির টিলা, স্থানীয় নাম মিত্রকী টিলা হিন্দিতে বলে। সিন্ধের নখলিস্তান বা বাঘ বলা হতো। খোঁজকর্তা হচ্ছে 1922 খ্রিস্টপূর্ব রাখালদাস ব্যানার্জি। স্থিত কোথা আছে? লোকগানা জেলা, সিন্ধ প্রান্ত, পাকিস্তানে। সড়ক সমকোণী কাটছে এমন দেখতে পাওয়া গেছে, মানে সমকোণী রাস্তা কাটছে এরকম দেখতে পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। আর বিশাল স্নানাগার আছে মহেঞ্জোদারে, বিশাল স্নানাগার এবং বিশাল অন্নাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। সুতির কাপড়ের অবশেষ পাওয়া গেছে বা কাপাসের পরিচিত হয়েছে মহেঞ্জোদারোতে। নৃত্য করা বালিকার কাঁসার মূর্তি পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। এরপরে 3 নাম্বার চলে এসেছে চন্হুদরো। চন্হুদরো হচ্ছে সিন্ধ প্রান্ত, পাক, সিন্ধু নদীর ধারে আছে। এটি অযৌগিক নগর ছিল। পুঁতি তৈরির কারখানা হয়েছে এখানে। লিপস্টিকের অবশেষ পাওয়া গেছে চন্হুদরে। একটা ইঁটে কুকুরের সঙ্গে বিলাই পিছা করছে এমন চিহ্ন পাওয়া গেছে চন্হুদরে। তারপরে চলে এলো সুক্তা গেদর। সুক্তা গেদর আছে বুলিয়াস্তান, পাকিস্তানে। সুক্তা গেদর আছে দশক নদীর ধারে, পশ্চিমী বিন্দুতে আছে। এটি সিন্ধু ঘাটি সভ্যতার স্থলের একটি বন্দরগাহ বা পতন নগর ছিল। তারপরে 5 নাম্বার যেটা এসেছিল যে সভ্যতাটা, সেই সভ্যতাটা হচ্ছে কোটদিজি সভ্যতা। কোটদিজি সভ্যতাটা ছিল খেরপুর, পাকিস্তানে। এখানে পাথরের ঘর পাওয়া গেছে। এরপর এসেছিল 6 নম্বরে মেহেরগড়। মেহেরগড় ছিল বুলিয়াস্তান, পাক বা পাকিস্তানে। এখানে বড় নদীর ধারে আছে মেহেরগড় এবং শহরের প্রাচীনতম সাক্ষ্য এবং কৃষির প্রাচীনতম সাক্ষ্য এবং স্থায়ী জীবনযাপন করা হতো এখানে মেহেরগড়ে। তো যেগুলো এক্সামের জন্য ইম্পর্ট্যান্ট, যেগুলো থেকে প্রশ্ন এসে থাকে, সেইগুলো একদম বিশেষ করে হেডিং করে আমি সেই জিনিসগুলো তুলে ধরেছি। এবং এগুলো যদি তোমরা মনোযোগ সহকারে পড়ো, তাহলে এই প্রশ্নগুলো তোমরা যদি নোটস করে নিতে পারো তাহলে আরও ভালো হয়। আর এর বাইরে একটাও প্রশ্ন আসবে না। তারপরে চলে এলো 7 নম্বরে রোপর সভ্যতা। তো রোপর সভ্যতা হয়েছিল পাঞ্জাবে। পাঞ্জাবে ভারতের মধ্যেই আছে। স্থলজ নদীর ধারে এসে স্বাধীনতার পর ভারতে খোঁজা প্রথম স্থল কোথায়? রোপর সভ্যতা। মানবের সঙ্গে কুকুরকে দফনা হতো, মানে মানুষের সঙ্গে যদি মানুষ মারা যেত তাহলে মানুষের সঙ্গে একটা কুকুরকে তুপতো বা মানে কবরস্থানে কুকুর এবং মানুষকে একসঙ্গে দফনাতো। তারপরে চলে এলো বনাবলি। বনাবলি আছে হিসার, হরিয়ানাতে। ঘাঘরা নদীর ধারে আছে। এখানে জব এবং বাজরার অবশেষ বেশি পাওয়া যায়। মাটির হাল বা লাঙ্গল পাওয়া গেছে এই বনাবলিতে। তারপরে চলে এলো 9 নম্বরে রাখিগড়ি সভ্যতা। রাখিগড়ি সভ্যতা আছে হিসার, হরিয়ানাতে। হরিয়ানা ভারতের মধ্যে আছে। সিন্ধু ঘাটি সভ্যতার সব থেকে বড় স্থল হচ্ছে রাখিগড়ি সভ্যতা। এটা বিশেষভাবে এই প্রশ্নটা এসে থাকতে পারে যে সিন্ধু ঘাটি সভ্যতার সব থেকে বড় স্থলের নাম কি? তখন তোমরা লিখবে রাখিগড়ি সভ্যতা। সিন্ধু ঘাটি সভ্যতার শেষ বা অন্তিম নবীনতম স্থল কোথায়? রাখিগড়ি সভ্যতা। তো এটাই ছিল সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার মধ্যে আরও 2-1টা ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে। রংপুর আছে গুজরাটে, ভাদর নদীর ধারে। তারপর আছে সুরজকোটরা আছে গুজরাটে। ঘোড়ার জবড়া বা অস্থি পাওয়া গেছে, মানে ঘোড়ার হাড় পাওয়া গেছিল এখানে সুরজকোটরাতে। সিন্ধু ঘাটি সভ্যতার লোক ঘোড়ার ব্যবহার জানতো না। এটা হচ্ছে বিশেষ করে, এটা তোমরা নোট করে রাখো, কারণ আমার যেগুলো তোমাদের নোট করা দরকার সেগুলো আমি তোমাদেরকে বলে দেবো। সেগুলো তোমরা অতি অবশ্যই নোট করে রাখবে এবং ওইগুলো থেকে প্রশ্ন প্রচুর এসে থাকে। সিন্ধু ঘাটি সভ্যতার লোক ঘোড়ার ব্যবহার জানতো না এবং সুরজকোটরাতে ঘোড়ার অস্থি বা জাবড়া পাওয়া গেছে। সুরজকোটরা আছে গুজরাটে এবং এটা আছে সিন্ধু ঘাটি সভ্যতার একটি সভ্যতা। তারপরে 12 নম্বর চলে লোথার আছে আহমেদাবাদে। লোথারটাও বিশেষ করে হেডিং করে নেবে আর তোমরা নোটস করে রাখবে। লোথার আছে আহমেদাবাদে গুজরাটে।
ভগবান নদীর ধারে আছে। খোঁজকর্তা হচ্ছে রঙ্গনাথ রাও। একটি বন্দরগাহ ছিল। ফার্সের মুদ্রা পাওয়া গেছে। জয় এবং চালের অবশেষ পাওয়া গেছে। 3 যুগল সমাধি পাওয়া গেছে। তারপরে চলে এলো 13 নম্বরে ধোলাভিরা সভ্যতা। ধোলাভিরা সভ্যতা আছে গুজরাটে। রাখিগড়ির পরে 2 নম্বর সব থেকে বড় স্থলের নাম হচ্ছে ধোলাভিরা। একমাত্র স্থল যেখানে 3 ভাগে বিভাজিত। একটি খেলার স্টেডিয়াম পাওয়া গেছে ধোলাভিরাতে। একটি বিজ্ঞপ্ত বা সূচনাপত্র পাওয়া গেছে। খোঁজকর্তা হচ্ছে জগপতি যোশী। যেগুলো নোট বলে লেখা আছে সেগুলো অতি অবশ্যই লিখে রাখবে, কারণ এগুলো থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে থাকে। তো এখানে দেখতে পাচ্ছ যে 22 জুলাই 2021 ধোলাভিরা ইউনেস্কো বিশ্বের ধুলোহ সূচিতে সামিল করেছিল। ভারতের 40তম স্থান। এরপরে সিন্ধুঘাটি সভ্যতার ভারতে সর্বাধিক স্থল গুজরাটে পাওয়া গেছে। সব থেকে বেশি স্থল কোথায় পাওয়া গেছে? সিন্ধুঘাটি সভ্যতা গুজরাটে। এটাও হেডিং করে নেবে। এরপরে সব থেকে শেষে যে সভ্যতাটা এসেছিল সেই সভ্যতাটা নাম ছিল কালীবঙ্গা। কালীবঙ্গা আছে হনুমানগড়, রাজস্থান, ভারতের মধ্যে আছে। শাব্দিক অর্থ হচ্ছে কালো রঙের চুড়ি। কালীবঙ্গাকে কি বলা হয়? কালো রঙের চুড়ি। নদী কোথায়? গঙ্গর নদী বা সরস্বতী নদীর ধারে কালীবঙ্গা আছে। খোঁজকর্তা কে করেন? খোঁজকর্তা হলেন অমলানন্দ ঘোষ। ডক্টর দশরথ শর্মা 3 নম্বর রাজধানী বানিয়েছিলেন এই কালীবঙ্গাকে। নাঙ্গল ক্ষেতের প্রমাণ, জুতে হুয়ে ক্ষেত কা সাক্ষা। নাঙ্গল ক্ষেতের প্রমাণ করেন এই কালীবঙ্গা। মিশ্রিত ফসলের অবশেষ, মানে মিশ্রিত ফসলের চাষ করা হতো এই কালীবঙ্গাতে, যেমন যব এবং গহম। এরপর কাঠের দ্বারা নির্মিত নালি থাকছিল। ঘরে ফাটল ধরত। মকানকে দোবারে ভূমিকম্পের অবশেষ, মানে ভূমিকম্প আসতো কালীবঙ্গাতে। মেসোপটেমিয়া বেলনাকার মোহরে। এরপরে সব কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেগুলো খুব পরিমাণে এসে থাকে সেগুলো, যেগুলো বেঁচে আছে সেগুলো বলে দিই। যে হরপ্পা সভ্যতার খোঁজ হয়েছিল 1921 সালে। এটা অনেকবার পরীক্ষায় এসেছে এবং এটা আশা করি এবারও আসার সম্ভাবনা আছে। যেগুলো ইম্পর্ট্যান্ট সেগুলো আমি শেষে তোমাদেরকে প্রতিদিন আমি শেষে 3-4টা ইম্পর্ট্যান্ট কোশ্চেন বলে রাখি। এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সেগুলো। সিন্ধুঘাটি সভ্যতার লিপি হচ্ছে অজ্ঞাত লিপি বা স্বরপিলেখা, মানে যে পড়া যায় না তাকেই বলে অজ্ঞাত। সিন্ধুঘাটি সভ্যতার পতন স্থল বা বন্দরগাহ ছিল লোথার। তো আশা করি এগুলো যদি তোমরা বিশেষভাবে নোট করে নিও এবং ভিডিওটা দুবার দেখে নিও, তাহলে আর যদি প্রতিদিন আমার সাথে যদি 30 মিনিট সময় দিও, তাহলে প্রতিদিন তোমাদেরকে একটা করে চ্যাপ্টার আমি শেষ করব। আর যদি চেষ্টা করব যদি একদিন 2টা চ্যাপ্টার হয়ে যায় তো আরও ভালো। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো তোমাদের বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবে। আর তোমরা যদি ভালোভাবে মন দিয়ে যদি তোমরা ভিডিওটা দেখো আর এবং শোনো, তাহলে তোমাদের ইতিহাসে 1 নাম্বারও বাদ যাবে না। আর যদি তোমরা পারো তাহলে এগুলো নোট করে রাখবে, কারণ নোট করে রাখলে তোমাদের ভালোভাবে কাজে আসবে। কারণ যদি তোমরা নোট করে রাখো তাহলে একবার যদি নোটটা যদি এখন তোমাদেরকে আমি পড়িয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে বুঝে নিলে, এবার বোঝার পরে যদি তোমরা যদি নোটসটাকে চোখ বুলাও একবার, তাহলে তোমাদের মানে চোখের সামনে যদি যে কোনো কোশ্চেন যদি আসে যে কোনো চ্যাপ্টারে, তাহলে চোখের সামনে ভাসবে কোশ্চেনটা এবং তোমরা সঙ্গে সঙ্গে অ্যান্সারটা করতে পারবে। তো যদি তোমরা নোটস করতে পারো তাহলে আরও ভালো হয়। তাহলে তোমরা একবার তোমাদের চোখ বুলোলেই হবে এবং একটা কোশ্চেন তোমাদের ছাড়া হবে না। আর যদি তোমরা যদি শুধু আমার এই আমি পড়াবার আশায় থাকে যদি তোমরা শুনতে থাকো, যদি তোমরা নিজে একটুকু মেহনত করবে না, তাহলে তোমাদের মানে সমস্ত কোশ্চেন তো তোমাদের ক্লিয়ার হবে না। 2-1টা কোশ্চেন তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে, সেগুলো তোমরা ভুলে যাবে। কিছুগুলো মনে থাকলো না। আর নোটস করলে তোমাদের প্রতিটি কোশ্চেনের অ্যান্সার তোমাদের পার্ট বাই পার্ট মনে থাকবে এবং তোমরা যখন রিভাইজ করবে তখন তোমাদের পরে গিয়ে কোনো অসুবিধা হবে না। আর তোমরা যখন তখন তোমরা যে কোশ্চেনের অ্যান্সার পাবে, যে চ্যাপ্টার থেকে পাবে, সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবে। তো আর যদি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে হরপ্পা সভ্যতা বা সিন্ধুঘাটি সভ্যতা নিয়ে, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের কমেন্টের উত্তর অবশ্যই দেবো। আর ধন্যবাদ। আজকের ভিডিওটা এতটাই থাকলো। এর পরের দিন আমি বৈদিক সভ্যতা নিয়ে
আসছি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।